This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে যে খবরে নজর রাখবো প্রথমেই তৃণমূল নেত্রী নিশানায় দলেরই ভোট কুশলী সংস্থা ওসব প্যাক ফ্যাক জানি না এলাকা ভিত্তিক অনেক ভুল তথ্য আসছে আমি যে তথ্য পাবো সেই অনুযায়ী সিদ্ধান্ত জোড়া ফুলে জোড়া ঘর নয় একথা কে বলছেন একথা বলছেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে সৌরভ গুহ আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। সৌরভ, প্রথমত কি বললেন দলের সুপ্রিমো সেটা আগে জানতে চাই। তুমি আইপ্যাক প্রসঙ্গ যেহেতু তুললে তাই আইপ্যাক দিয়েই শুরু করব। তার কারণ 2021-এ এই আইপ্যাকই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল জয়ের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের পক্ষে। সামনে 2026 এবং তার আগে বিধানসভায় 13 বছরে এই প্রথম নওশাদ আলী কক্ষে বিধায়কদের নিয়ে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা আলোচনা করছিলাম জাতীয় কর্মসমিতির বৈঠকের পর সাংবাদিকরা যে এবার দলের রাশ নিজের হাতে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের বিধায়কদের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন যে তিনি দলের চেয়ারপারসন এবং যে কোনো সিদ্ধান্ত নেবেন তিনি এবং সুব্রত বক্সী দল দেখবেন। এটা দলের বিধায়কদের কাছে বার্তা স্পষ্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আইপ্যাক সংস্থাকে কথা প্রসঙ্গে কার্যত কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন আমি ওসব প্যাক ফ্যাক জানি না। সৌরভ, এখানে তাহলে দুটো প্রশ্ন ওঠে। এক হচ্ছে একটা দিয়ে শুরু করি, সেটা হচ্ছে এই যে দলের রাশ আমার হাতেই থাকবে আমি প্যাক ফ্যাক বুঝি না, 13 বছরের সময়কালে কি এমন ঘটলো যার জন্য এই কথাগুলো মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে বলতে হচ্ছে এবং এটা বলার মাধ্যমে কোন বার্তা দিতে চাইলেন তিনি? দেখো, আইপ্যাক সংস্থাকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত করেছিলেন, তার মূল কারিগর ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ভোটকুশলী সংস্থাকে সঙ্গে নিয়ে তিনি নবজোয়ার যাত্রা শেষ অভিযান, এই অভিযান কিন্তু আইপ্যাকের মাধ্যমে ডিজাইন করা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের এই বার্তার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আনা আইপ্যাক সংস্থাকে কি বর্জন করতে চলেছে তৃণমূল কংগ্রেস? এই প্রশ্নটা নিঃসন্দেহে উঠে যাবে এবং আইপ্যাক সংস্থাকে যদি বর্জন করা হয় সেক্ষেত্রে অভিষেকের নেতৃত্বকেও কি খানিকটা কোণঠাসা করা হচ্ছে? অর্থাৎ সেই প্রবীণদের ওপরই কি আস্থা রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়? তার কারণ আজকে দলীয় শৃঙ্খলা নিয়ে অত্যন্ত কড়া ভাষায় বক্তব্য রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন দলের কোন ধরনের কোন দলীয় শৃঙ্খলা। সৌরভ, আমি তোমাকে একটু থামাই, আসছি তোমার কাছে। এই মুহূর্তে বিজেপি নেতা দিলীপ ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। দিলীপবাবু, মঞ্জিরা কথা বলছিলাম স্টুডিও থেকে। দিলীপবাবু, এই মুহূর্তে যেটা আমরা জানতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলছেন দলের রাশ আমার হাতেই থাকবে, কোট আনকোট। তিনি বলছেন প্যাক ফ্যাক অর্থাৎ আইপ্যাক সম্পর্কে তিনি বলছেন এগুলো জানি না, অনেক ভুল তথ্য এসেছে, যা আমার কাছে তথ্য আসবে সেই অনুযায়ী সিদ্ধান্ত হবে। এর মাধ্যমে কি বলতে চাইলেন, আপনি কিভাবে দেখছেন? দেখুন, এটা একদিন হতোই, দল কার হাতে থাকবে, কতদিন হাতে থাকবে, এই করে আমরা দেখেছি মুলায়ম সিং তার ছেলের যে ঝগড়া, সেখানে পার্টি ভাগ হলো, সে নিয়ে হলো, তারপর যথারীতি নেক্সট প্রেসিডেন্টের হাতে চলে গেল। এটাই হওয়া উচিত ভবিতব্য। উনি ছাড়তে পারছেন না, কারণ তার সঙ্গে যারা আছেন পুরনোরা, তারা ওনাকে জানেন, ওনার উপরে ভরসা আছে, ওনার উপর ওদেরও অস্তিত্ব সংকটে হবে, তাই তারাই লড়াই করছেন। কিন্তু ওয়েটিং লিস্টে যিনি আছেন তিনি চাইছেন যে ক্ষমতা তাদের হাতে নিয়ে, জানি না কতদিন পার্টি ক্ষমতায় আছে, তার টিম চাইছে কবজা করতে। এটা একটা বিবর্তন চলতেই থাকে পার্টির ক্ষেত্রে, সেই জায়গায় এসে গেছে। এখন ধীরে ধীরে বাড়বে হয়তো আরো। তার সিনিয়র লিডাররা যে ধরনের স্টেটমেন্ট মাঝে মধ্যে দিচ্ছেন, এমএলএরা দুভাগ হয়ে গেছেন, তারা মমতা ব্যানার্জির উপর আস্থা রাখতে পারছেন। তার মানে দিলীপবাবু, এই সুপ্রিমো এবং উত্তরসূরির মধ্যে কি কোথাও যে দ্বন্দ্ব নিয়ে আপনারা বলেন সেটাই কি অনেক বেশি করে সামনে আসছে, যার জন্য এই বার্তাগুলো দিতে হচ্ছে? সবাই জানেন মমতা ব্যানার্জির হাতে পার্টি আছে, কিন্তু তিনি বারবার বলছেন কেন? তার মধ্যে কিছু গন্ডগোল আছে, আর এটা হবেই, প্রকৃতির নিয়মে যেতে হবে, একদিন ওনাকেও সরতে হবে। দিলীপবাবু, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আবারও চলে যাই, সৌরভ গুহ আমাদের সঙ্গে ছিলেন। সৌরভ, আজকে একেবারে বেশ কিছু ক্ষেত্রে কিন্তু রণংদেহী মূর্তি ধারণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে অত্যন্ত কড়া ভাষায় আক্রমণ করেন নারায়ণ গোস্বামী বিধায়ককে। তাকে বলেন যে তিনি যেন কোনোভাবেই তার বিধানসভা এলাকার বাইরে না যান, অর্থাৎ অন্য কোনো বিধানসভার ইস্যুতে নাক না গলান। তার থেকেও তাৎপর্যপূর্ণ, সিদ্দিকুল্লাহ চৌধুরী দিন কয়েক আগে দলের সংখ্যালঘু সেলের
পাশাপাশি তিনি জমিয়াতে উলেমায়ে হিন্দের একটি সভা করেছিলেন একই জায়গায় রানী রাসমণি অ্যাভিনিউতে। সিদ্দিকুল্লাহ চৌধুরীকে ডাকেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বৈঠকের মাঝখানেই বলেন, আপনার বেশ কিছু কথা নিশ্চয়ই আমাদের পক্ষে, তবে আপনার বেশ কিছু কথা আমাদের বিপক্ষে। একদম স্পষ্ট ভাষায় কিন্তু নিজের বক্তব্য জানিয়েছেন। এবং সব থেকে বড় কথা আজকে বিধায়কদের মাঝখানে যেটা উনি বললেন যে দলের চেয়ারপারসন আমি দলের শেষ কথা। এটা খুব বড় ইঙ্গিত। থামাচ্ছি তোমাকে, আবারও আসবো তোমার কাছে। কংগ্রেস নেতা সৌম্য আইচরয় আমাদের সঙ্গে রয়েছেন। সৌম্যতা মঞ্জিরা কথা বলছিলাম। সৌম্যতা, আমি দলের শেষ কথা এটা বলতে হচ্ছে, কারণ কি বলুন তো? কোনোদিন তো ছিলই না এই দলের, তো উনি শেষ কথা, উনি শুরু উনি শেষ। তো মধ্যিখানে একটু ক্যামাক স্ট্রিটের ভাইপো একটুখানি লাফালাফি করছিলেন আর কি। তো লড়াইটা কিন্তু উনি যতই ধামাচাপা দেওয়ার চেষ্টা করুক, ওই ছাই চাপা আগুনের মতো আর কি। এই কালীঘাট আর ক্যামাক স্ট্রিটের লড়াই দীর্ঘদিন ধরে চলছে। মানে লড়াইটা কি খুব প্রকট সৌম্যদা? একেবারেই প্রকট। এটা লড়াই আর থামানো যাবে না। এই গোষ্ঠীদ্বন্দ্বের ভূত বোতল থেকে বেরিয়ে পড়েছে, এই বোতলে আর ঢুকবে না। মাননীয়া যতই চেষ্টা করুক, ওই প্রলেপ দেওয়ার চেষ্টা করলো, প্রলেপ দেওয়া যাবে না। কারণ গ্রামে গঞ্জে শহরে ব্লকে দ্বিধা বিভক্ত তৃণমূল কংগ্রেস এখন লুটপাটের রাজনীতি, কে কতটা করে নেবে, কে কতটা খাবে, এটাই ব্যবসা শেষের শুরু। তাই তৃণমূল কংগ্রেসের নেত্রী, উনি দল ভেঙে দল তৈরি করেছিলেন, উনি এখন সেই ওনারশিপ নেওয়ার চেষ্টা করছেন। কিন্তু ওই বোতলে আর ভূত ঢুকবে না। ওই গোষ্ঠীদ্বন্দ্বের ভূত যা বেরিয়ে গেছে ওটাকেই নিয়ে চলতে হবে ওনার। দিন বদল, দল ভাঙা শুধু সময়ের অপেক্ষা। সৌম্যদা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। সৌম্য আইচরয়ের সঙ্গে আমরা কথা বলছিলাম। আবারও চলে যাবো সৌরভের কাছে। সৌরভ, একটা কথা একটু বলো, সেটা হচ্ছে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসে এই মুহূর্তে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তার উত্তরসূরি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী, এরকম একটা ন্যারেটিভ তৈরি হয়েছিল। এরকম একটা জায়গায় গিয়ে যখন এই কথাগুলো সামনে আসছে, বাইরে বেরোচ্ছে, তখন বিরোধীরা তো বলবেই যে দ্বন্দ্ব, লড়াই এবং শেষের শুরু। কি ব্যাখ্যা তৃণমূলের? দেখো, একটা দ্বন্দ্ব তো কোথাও রয়েছে, তা না হলে অবশ্যই তিনিই তো চেয়ারপারসন। তাহলে নতুন করে বিধায়কদের কাছে কেন বলতে হচ্ছে যে তিনি চেয়ারপারসন, তিনিই দলের শেষ কথা বলবেন? আসলে 2021-এর নির্বাচনের পর যখন সাধারণ সম্পাদক করা হয়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যে পদে একসময় মুকুল রায় ছিলেন, সেকেন্ড ম্যান হিসেবে দলের দায়িত্ব তিনিই পালন করছিলেন। সাম্প্রতিক কিছু ঘটনার জেরে আমরা আবার দেখলাম যে দলের প্রবীণ প্রজন্মের নেতাদেরকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং আজকের বৈঠকে নিজে স্পষ্টত জানালেন তিনিই দলের শেষ কথা। অর্থাৎ সৌরভ, আমি আবারও থামাচ্ছি একটুখানি। রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ঝন্টুদা, মঞ্জিরা কথা বলছিলাম, একটু আপনার থেকে বোঝার চেষ্টা করব। দলের চেয়ারপারসন তো মমতা বন্দ্যোপাধ্যায়ই, এবং তার উত্তরসূরি হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সামনে আসছিলেন। এরকম একটা সময় দাঁড়িয়ে কি এমন ঘটলো, মানে কি এমন পরিস্থিতি যার ফলে আমি চেয়ারপারসন, আমার হাতে এই দলের রাশ, এই কথাগুলো বলতে হচ্ছে, আমি ওই প্যাক ফ্যাক মানি না এই কথাগুলো বলতে হচ্ছে? আসলে উত্তরসূরি যদি প্যারাশুটে অতি দ্রুত নেমে সিংহাসনে আসীন হওয়ার জন্য দ্রুততার সাথে, অতি সক্রিয়তার সাথে মেকানিজম চালায়, তাহলে মমতা ব্যানার্জিকে সুস্থ অবস্থায় অন্তত এইটুক অন্তত বার্তা দিতেই হবে বলে আমার মনে হয় যে তোমারই সবকিছু, কিন্তু এত দ্রুত তোমার নয়, প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে, এখানে কৌশলগত দুটো অবস্থান মমতার আছে। একটা হচ্ছে একটা দলের, সেটা লিডার বেস পার্টি হোক বা ক্যাডার বেস পার্টি, তাদের ভিতরে যদি সমান্তরাল দুটো প্রশাসন চলে না, তাহলে দলের আলটিমেট ক্ষতি হয়। তোমার 2018 সালের কোচবিহারের পঞ্চায়েত নির্বাচন থেকে 2019-এ পার্থ প্রতিমের নেতৃত্বে যুব ফ্রন্টের এই সাথে মূল মাদার ফ্রন্টের লড়াইয়ে যে কোচবিহার আসনটা হেরে গেল তৃণমূল, সেটা স্মরণ করতে হবে। মমতা ব্যানার্জি ভালো করে বোঝে যে 26-এর ভোটটা কতটা ইম্পর্টেন্ট ভারতবর্ষের রাজনীতিতে, তার দলের সক্রিয়তা বজায় রাখা এবং প্রেশার গ্রুপ হিসাবে জোটে তার মহত্ব বজায় রাখার জন্য। ফলে এই ধরনের যে কোনো গোষ্ঠী, সেটা প্যারালাল তার ভাইপো হোক, তার পারিবারিক সূত্রে হোক, ঠিক এই উপনির্বাচনে 6 কেন্দ্রের উপনির্বাচনের ফল যে একটা ইম্প্যাক্ট তৈরি করেছে, সেটা অন্তত ইদানিংকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই বোঝা যাচ্ছে। আমার বক্তব্য হচ্ছে, এই যে নবীন প্রবীণ দ্বন্দ্ব, দীর্ঘদিন ধরে আমরা এটা নিয়ে চর্চা করেছি, এই বক্তব্যগুলো বা এই বার্তাগুলোর মাধ্যমে এই জায়গাটা কি সত্যি সামাল দিতে পারবে তৃণমূল কংগ্রেস? দেখো, লিডার বেস পার্টির মমতা ব্যানার্জি সর্বেসর্বা, তিনি তার পরীক্ষিত এই 14 বছরে দল ক্ষমতায় আসার পর থেকে, পরীক্ষাটা তো মেন হয়, তিনি কিন্তু বারবার উত্তীর্ণ হয়েছেন। 19-এর নির্বাচনে পর্যদস্ত হওয়ার পরে তার নেতৃত্বে আইপ্যাক তাকে সাহায্য করেছে, এটা ঠিক। তবে বাগদৌড়টা কিন্তু টাইম টু টাইম তিনি বুঝিয়েছেন। এবার আমি তোমায় বলছি যে তিনি পারবেন না পারবেন সেটা তো সময় বলবে, কিন্তু তিনি অন্তত রিয়ালাইজ করেছেন
দলের ভিতরে তার একাধিপত্য না থাকলে দলের যে শাখা প্রশাখাগুলো উপদ্রুত করে ফেলে, গোষ্ঠীকন্দলে জেরবার হয়ে যায়, সেটা চরম সত্য। এবং এই 6টা নির্বাচনে জেতার পরে যে কনফিডেন্সটা তিনি পেয়েছেন, তাতে কিন্তু ছাত্রের মুখ হিসেবে দলটার অন্তত বাগডোর নিয়ে তিনি নিশ্চিন্তে 26টাকে উত্তরণ করতে চাইছেন। জরুদা, অনেক ধন্যবাদ। এই মুহূর্তে সিপিএম নেতা সুজন চক্রবর্তীও আমাদের সঙ্গে রয়েছেন। সুজনবাবু, মঞ্জিরা কথা বলছিলাম স্টুডিও থেকে। এই মুহূর্তে দাঁড়িয়ে বারবার করে আমরা শুনছিলাম যে ইনফ্যাক্ট 6টাই বিধানসভা উপনির্বাচনের ফলের পরেই তৃণমূল সুপ্রিমোর বেশ কড়া দাওয়াই আমরা দেখছিলাম। সর্বশেষ যেটা সংযোজন সেটা হচ্ছে আমার হাতেই দলের রাশ থাকবে, আমি সর্বেসর্বা, এবং একই সঙ্গে প্যাক ফ্যাক মানি না, যে তথ্য আমি পাবো তার মাধ্যমেই সমস্ত সিদ্ধান্ত হবে। এই যে কড়া বার্তা তিনি দিলেন, কিভাবে দেখছেন? কেন দিতে হলো বলুন তো এরকম একটা কড়া বার্তা? দলের সুপ্রিমো কড়া বার্তা দেবেন, এটাই উচিত। মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিন, সেটাই সবাই চাইবে। কোন ব্যাপারে কড়া বার্তা, এটা বেশি ইম্পর্টেন্ট। উনি যে কড়া বার্তাটা দিচ্ছেন সেটা আইপ্যাক ফাইপ্যাক মানি না, আমি আমার তথ্য অনুযায়ী চলবো, অথবা ছাত্র যুবদের দিয়ে চলবে না, ওটা আমি বদলে দেব, অথবা নারায়ণ গোস্বামী জেলা পরিষদের সভাধিপতি কিন্তু সে অশোকনগরের বাইরে কোনো কথা নিয়ে বলতে পারবে না। এই যে কড়াবার্তাগুলো দেবার মধ্য দিয়ে উনি কোনো ইঙ্গিত হয়তো করছেন, কাউকে কোনো ইঙ্গিত হয়তো করছেন, সেটাতে মানুষের কি লাভ? মানুষ চাইবে যে উনি কি সত্যি সত্যি রেপ কালচারের বিরুদ্ধে কড়াবার্তা দেবেন, দিয়েছেন? কেন দেননি? উনি কি থ্রেড কালচারের বিরুদ্ধে কড়াবার্তা দিয়েছেন? কেন দেননি? জিনিসের দাম আকাশে, উনি কি তার বিরুদ্ধে কোনো কড়াবার্তা দিয়েছেন? কোনো কড়াবার্তা দেননি। ছেলে মেয়েদের কাজ, 12টা বেজে গেল, দুর্নীতি, টাকার খেলা, একেবারে সমস্ত পাচারকারীদের রাজত্ব, তার বিরুদ্ধে কি কোনো কড়াবার্তা দিয়েছেন? দেননি। যেখানে কড়াবার্তা দেওয়া উচিত সেখানে উনি কড়াবার্তা দিতে অপারগ। আর নিজের দলের মধ্যে কি হবে না হবে ওতে দেশের লোকের কার কি এসে যায়? কিছুই এসে যায় না। উনি আইপ্যাককে ছেড়ে আর একটা কোনো কিছু প্যাক কিছু করবেন। উনি মনে করছেন যে আইপ্যাকের দরকারটা কি আছে, আমাদের দিল্লির সঙ্গে হটলাইন রয়েছে, হয়তো সেই কারণে আইপ্যাকের খুব প্রয়োজন ওর কাছে নাও থাকতে পারে। ধন্যবাদ সুজন।